গল্পের নাম অভিমানী কৃষ্ণচূড়া। লেখিকা লায়রা আয়নাত। পর্ব ৩। এজার আমাকে আরও শক্ত করে নিজের দিকে চেপে ধরেন। আমি ইনায়ার সাথে মিটিংয়ে ছিলাম বলে কি তুমি জেলাস? জেলাসি থেকেই এসব করছ? আগে তো এমন করতে না। উনার কথায় আমার চোয়াল শক্ত হয়ে আসে। দাঁতে দাঁত চেপে সরাসরি উনার চোখের দিকে তাকিয়ে বলি, আপনি ইনায়ার সাথে মিটিং পার্টনার কেন, বেড পার্টনার হয়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। আমি জারতার প্রতি জেলাস হই না গে। আমার কথা শুনে এজারের চোখের দৃষ্টি রক্তবর্ণ ধারণ করে নেয়। আমাকে এক ছটকায় নিজের আরও এক ধাপ কাছে টেনে নিয়ে তিনি ফিসফিসিয়ে ওঠেন, ইনায়ার সাথে আমার কিচ্ছু নেই, বুঝলে? তুমি এত নোংরা কথা আমাকে কিভাবে বলতে পারলে? উনার এত কাছাকাছি থাকায় আমার দম বন্ধ হয়ে আসতে চায়। ঠিকমতো শ্বাসও নিতে পারছি না। উনাকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য ছটফট করতে করতে বিরক্তি নিয়ে বলি, আপনি আমার সাথে এত বাজে বিহেভ কেন করছেন? কি চাই আপনা? আমি কার সাথে হাসব আর কার সাথে কাঁদব সেটাও কি এখন আপনি ঠিক করে দেবেন? উত্তরে এজার আমার দুই হাতের কবজি নিজের শক্ত মুঠোয় বন্দি করে প্রবল বেগে দেওয়ালের সাথে চেপে ধরেন। ব্যথায় আর শ্বাসকষ্টে আমার দম বেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। রাগে আমার শরীর কাঁপছে, হাতটা একবার ছাড়া পেলে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে লোকটার দাঁত ফেলে দিতাম। অসভ্য জানোয়ার একটা। এজার আমার মুখের দিকে আরও কিছুটা ঝুঁকে এসে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই করিডোরে আইজা আর অরার পায়ের শব্দ শোনা যায়। ওদের দেখেই এজার কিছুটা অপ্রস্তুত হয়ে আমাকে ছেড়ে দেন। এরপর নিজের স্যুটের কলার ঠিক করতে করতে সামনের দিকে এগিয়ে যান, তবে যাওয়ার আগে এক পলক আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে ভোলেন না। উনি চলে যেতেই আইজা আর অরা দৌড়ে আমার কাছে আসে। হন্তদন্ত হয়ে অরা জিজ্ঞেস করে, কি রে, উনি তোর সাথে কি করেছেন? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি তীব্র ক্রোধ নিয়ে এজারের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকি। রাগে গজগজ করতে করতে বলি, আমি কেন হাসি খুশি থাকি, এটাই উনার সমস্যা। আমার সুখ উনার সহ্য হয় না, তাই আমি হাসছি কেন সেটা নিয়ে এক প্রকার টর্চার করছেন। লোকটা এত কাপুরুষ কেন? আইজা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। শান্ত গলায় বলে, বাদ দে, কি আর করবি? আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ওদের সাথে বাইরে চলে আসি। কিন্তু বাইরে পা রাখতেই অবাক হয়ে দেখি, এজার আমাকে রেখেই একা নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এর মানে কি? আমি যাব কার সাথে? এসবের মানে কি? আমি কিছুটা অসহায় আর রাগী দৃষ্টিতে আইজার দিকে তাকাই। আইজাও সমান রাগী দৃষ্টিতে এজারের গাড়ির যাওয়ার পথের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই আজ আমাদের সাথেই যাবি। ওই লোকের বাড়িতে আজ আর তোর যেতে হবে না। কেটে যায় দীর্ঘ ২৪টি ঘণ্টা। গতকাল রাতে এজার যখন বাড়ি ফেরে, চারদিকের নিস্তব্ধতা তাকে গ্রাস করতে আসছিল। নিদ্রা ফেরেনি। উৎকণ্ঠায় নীল হয়ে এজার একের পর এক প্রায় শতখানেক ফোন করেছে তাকে, কিন্তু উপাস থেকে কোনো সাড়া মেলেনি। শেষমেশ আইজা আর অরার মাধ্যমে জানতে পারে, নিদ্রা আজ রাতে এক বান্ধবীর বাড়িতে থাকবে। এজার জানত না, অরাকে দিয়ে বলানো এই কথাটা ছিল মিথ্যা, নিদ্রা আসলে অরার কাছেই ছিল। নিদ্রার এই সাময়িক শূন্যতা এজারকে প্রায় উন্মাদ করে তোলে। তাকে ছাড়া একটি রাত কাটানো যে কতটা দুঃসহ যন্ত্রণার, তা শুধু এজারের নির্ঘুম চোখ দুটোই জানে। সারা রাত বেলকনির এক কোণে পাথরের মতো বসে কাটিয়েছে সে। চোখের পাতায় ঘুম নামেনি, বরং এক অজানা হাহাকার তার বুক জুড়ে বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়ছিল। পরদিন সকালেও নিদ্রার কোনো খবর নেই। সে অফিসেও যায়নি। এজার সকাল ৮টাতেই অফিসের ডেস্কে গিয়ে বসে থাকে এই আশায় যে হয়তো হঠাৎ নিদ্রার দেখা মিলবে। এক অদ্ভুত তৃষ্ণায় এজার তখন ছটফট করছে, নিদ্রাকে একবার দেখার তৃষ্ণা। তার এই অনুপস্থিতি এজারকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু মহাকালের মতো দীর্ঘ সেই কর্মদিবসে নিদ্রার ছায়াটুকুও দেখা যায় না। হতাশ হয়ে বিকেল ৪টাতেই বাড়ি ফিরে আসে এজার। সন্ধ্যা ৭টা নাগাদ নিদ্রা যখন ঘরে ফেরে, এজার তখন নিজের ঘরে বন্দী। নিদ্রার কাছে অতিরিক্ত চাবি থাকায় কারো অপেক্ষায় তাকে দরজায় দাঁড়িয়ে থাকতে হয়নি। সারাদিনে এজারের পাঠানো অসংখ্য কল আর মেসেজ সে অবহেলায় এড়িয়ে গেছে। তার অভিমানী মনে শুধু একটিই প্রশ্ন, যে মানুষটি আমাকে একা ফেলে রাখতে পারেন, আজ কেন তার এত দর্দ উথলে পড়ছে? বাড়ি ফিরে হাতমুখ ধুয়ে সতেজ হয়েই নিদ্রা রান্নাঘরে রাতের খাবারের আয়োজনে লেগে যায়। এজার সিঁড়ি দিয়ে অতি নিচে নেমে আসছিল। নামতে নামতেই তার দৃষ্টি থমকে যায় কিচেন আইল্যান্ডের সামনে। সেখানে রান্নায় মগ্ন এক মায়াবী প্রতিমা। নিদ্রা। পরনে তার চিরচেনা কালো কুর্তি আর ধবধবে সাদা সেলোয়ার, গলায় ওড়নাটি অয়ত্নে জড়ানো। তার লালচে মোহনীয় চুলগুলো অবিন্যস্তভাবে খোপা করা।
কিছু ছোট অবাধ্য চুল কপালের চারপাশে বাতাসের তালে খেলা করছে। এই একটি দৃশ্যেই এজারের তপ্ত হৃৎপিণ্ড বরফের মতো শীতল হয়ে আসে। সে বিস্ময়ে ভাবে নিদ্রা কি ভয়াবহ সুন্দর এই মেয়ে। এজার এক ঘোর লাগা দৃষ্টি নিয়ে ধীর পায়ে নিদ্রার দিকে এগিয়ে যায়। তার অস্তিত্বের খুব কাছে গিয়ে অনুচ্চ স্বরে বলে ওঠে, আপনার আমার উপর রাগ কি তাহলে কমে গেল যে এত তাড়াতাড়ি ফিরলেন বাড়ি? আমি একমনে রান্নাতে মগ্ন ছিলাম। হঠাৎ এজারের এমন ব্যঙ্গাত্মক আর ভারী স্বর কানে আসতেই চমকে ওর দিকে তাকাই। কিচেনের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন উনি। পরনে একটা হালকা ধূসর রঙের টি শার্ট আর হাঁটু পর্যন্ত নামানো কালো শর্টস। উস্কো খুস্কো চুল আর চোখে মুখে একটা নিরাসক্ত ভাব। আমি এক পলক উনার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিই। হাতের খুন্তিটা নাড়তে নাড়তেই যথাসম্ভব ভাবলেশহীন গলায় বলি, আপনার উপর কিসের রাগ থাকবে আমার? আমার নিজের একটু সমস্যা ছিল তাই বাড়ি আসিনি। এতই যখন সমস্যা, ডিভোর্স দিয়ে দিন আমাকে। তাহলে আর কখনো এই বাড়িতে ফিরব না গি। এজার আমার কথায় কোনো ভ্রুক্ষেপ করেন না। উনার ভাবখানা এমন যে আমার কথাগুলো উনার কান পর্যন্ত পৌঁছায়নি। ধীর পায়ে কিচেনে প্রবেশ করে ফ্রিজ থেকে একটা লাল আপেল বের করে ধুয়ে নেন। এরপর আপেলে একটা বড় কামড় বসিয়ে চিবোতে চিবোতে ঠিক আমার গা ঘেঁষে এসে দাঁড়ান। উনার শরীরের পরিচিত সুবাসটা আমার নাকে এসে লাগে। এজার চিবানো অবস্থাতেই অত্যন্ত স্বাভাবিক গলায় জিজ্ঞেস করেন, তুমি কোথায় ছিলে গতরাতে? কোনো ছুটি ছাড়া অফিসে আসনি। তাই এই মাসের স্যালারি থেকে তোমার টাকা কেটে নেওয়া হবে। আমি জানতাম এই লোক যে সুযোগ পেলেই আমাকে এসব কথা শোনাবেন তা আমার খুব ভালো করেই জানা। তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে উনার দিক থেকে মুখ ফিরিয়ে বলি, কাটলে কেটে নিন। আর আমি কোথায় যাব, কি করব তার কৈফিয়ত আপনাকে কি জন্য দেব? এজার এবার কপট রাগ দেখিয়ে এক পা এগিয়ে আসেন। উনার গলার স্বর কিছুটা গম্ভীর হয়ে যায়, তুমি কি সবসময় আমার সাথে এমন তারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকো? আমি খুব ভালো করেই জানি তুমি গতরাতে অরার হাউসেই ছিলে গু। আমি অবাক না হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিই, জানেন যখন তখন জিজ্ঞেস করছেন কেন? এজার এবার আর কোনো উত্তর দেন না। কিচেনে একটা আলদা নীরবতা নেমে আসে। তবে কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ করেই উনি এমন একটা কাণ্ড করে বসেন যার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। হাতের আপেলটা একপাশে রেখে হঠাৎ নিজের টি শার্টের নিচের অংশটা দুই হাত দিয়ে সামান্য উপরে তুলে ধরেন উনি। উন্মুক্ত হয়ে পড়ে উনার সুগঠিত সিক্স প্যাক। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি চোখের ইশারায় সেদিকে দেখিয়ে বলেন, আচ্ছা দেখো তো, আমার অ্যাবসগুলো সুন্দর না? থমাসের থেকেও কিন্তু আমার বডি বেশি সুন্দর। তুমি চাইলে নিশ্চিন্তে আমাকে চুজ করতে পারো। এসব কি বলছেন এই লোক? মাথার তার কি সব ছিঁড়ে গেল নাকি? নিজের বডি দেখাচ্ছেন আমায়? আমি বডি দিয়ে কি করব? আর এখানেই বা থমাসেল কোথা থেকে? আমি একরাশ বিস্ময় আর শান্ত অথচ রাগী দৃষ্টিতে উনার চোখের দিকে তাকাই, মাথা খারাপ হয়ে গেছে আপনার? বিন্দুমাত্র লজ্জা করে না একটা মেয়ের সামনে এভাবে নিজের শরীর দেখাতে? এজার নির্বিকার ভঙ্গিতে টি শার্ট নিচে নামিয়ে ঠিক করতে করতে বলেন, এখানে লজ্জার কি আছে? আমার শরীরের একটা পার্ট ব্যতীত সব পার্টই তো তোমার দেখা, তোমার ছোঁয়া। বিগত 2 বছরের ইতিহাস কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? উনার এমন নির্লজ্জ কথা শুনে আমার 2 কান রীতিমতো গরম হয়ে যাচ্ছে। এই লোক এত বেহায়া কবে থেকে হল? ঠিক কি সব অসভ্য কথাবার্তা বলছেন? আমি রাগে দাঁত চেপে গলার স্বর খাদে নামিয়ে বলি, কি বলছেন কি এসব আপনি? বেহায়া কোথাকার? আমার কথায় বিন্দুমাত্র লজ্জিত না হয়ে গাছারা ভাব দেখিয়ে উনি বলেন, আমি তো বাস্তব কথাই বললাম। এতে তুমি আমায় বেহায়া কেন বলছ, মিসেস নিদ্রা? এই মিসেস শব্দটা আমার মাথায় আগুন ধরিয়ে দেয়। অ্যালকোহল গিলে এসেছেন নিশ্চয়ই, তাই এমন আবোলতাবোল বকছেন। আমি রাগী দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে গলার আওয়াজ এবার বেশ চড়িয়েই বলি, আমি বিবাহিত না, আমি সম্পূর্ণ অবিবাহিত। আমাকে মিসেস বলা বন্ধ করুন গু। আমার কথা শুনে এজারের ঠোঁটের কোণে একটা রহস্যময় বাঁকা হাসি ফুটে ওঠে। উনার গভীর দৃষ্টি এবার আমার মুখের উপর থেকে সরে গিয়ে নিবদ্ধ হয় আমার 2 হাতের কবজির দিকে। আমার হাতে রিনঝিন করে ওঠা চিকেন একজোড়া চুড়ি পরা। এগুলো বিবাহিতের চিহ্নস্বরূপ এই এজারের জন্যই পরেছিলাম। এবার এগুলো খুলে ছুঁড়ে ফেলব, আর কখনো পরব না। যেখানে স্বামী নেই সেখানে এই চুড়ি দিয়ে কি করব? এজার চুড়ির দিকে আর চোখে তাকিয়ে গলার স্বর কিছুটা খাদে নামিয়ে ফিসফিস করে বলেন, কিন্তু তোমায় যে আমার কাছে একদম বু লাগে গু। উনার এই কথা শুনে বুঝতে পারি নির্লজ্জতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন উনি।
আমি নিজেকে আর সামলাতে না পেরে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করি, মিস্টার এজার, আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? যদি এসবের চেষ্টাও করেন না, ফল কিন্তু মোটেও ভালো হবে না। আপনি ভুলে যাবেন না, আমার মতো সাধারণ মানুষের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই গু। এজার আমার কথায় শব্দ করে হেসে ওঠেন। চওড়া বুকে 2 হাত গুজে আমার দিকে আরেকটু ঝুঁকে এসে বলেন, অদ্ভুত। ফ্লার্ট করতে যাব কেন? আমি তো এখন রোমান্স করার মুডে আছি। এই তৃষ্ণার্ত চোখগুলো আর কিছু মানতে চাইছে না, তোমার তৃষ্ণায় সব গুলিয়ে যাচ্ছে গি। এজারের এমন নেশাধরা কথা আর এগিয়ে আসা দেখে আমি সতর্ক হয়ে দুপা পিছিয়ে যাই। কিচেনের স্ল্যাব থেকে হাত বাড়িয়ে একটা ধারালো ছুরি তুলে নিই। কিছু করতে এলেই সোজা এক কোপ বসিয়ে দেব কলিজায়। কি বলছেন কে জানে, আজেবাজে বড্ড বেশি বকে ফেলছেন লোকটা। আমার হাতে ছুরি আর এমন আক্রমণাত্মক কাণ্ড দেখে এজার 2 হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে বলেন, ওহ রিল্যাক্স। তোমাকে কিছু করছি না আমি। শোনো, আগামীকাল রাতে ফ্যামিলি ডিনারে ডাকা হয়েছে। জানি না নতুন কোনো নাটক করতে, তবে তুমি কিন্তু আমার সাথে যাচ্ছ। উনার সাথে আমি কেন যাব? আমার মস্তিষ্কে একরাশ বিরক্তি আর অভিমান দানা বাঁধে। যা মুখে আসে তাই সোজাসুজি প্রশ্ন করে বসি, আপনার সাথে আমি যেতে যাব কেন স্যার? আপনার ফ্যামিলি ডিনারে আপনি যাবেন, আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে নিয়ে যাবেন। আমি কোথাকার কে? এজারের কথাগুলো শুনে আমার মস্তিষ্কে থমাসের বলা কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে। ভেতরে জমে থাকা ক্ষোভ আর অভিমান দলা পাকিয়ে ওঠে। আমি নিজেকে সামলে নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিই, কেন? অ্যাক্ট করতে হবে কেন? আপনিই না বলেছেন সবার সামনে আমি কে? আমাকে কেন নিয়ে যাবেন? এই বিয়ে তো আমি মানিই না, তাহলে আমি এখন যাব কেন? কথাটা শোনামাত্রই উনার চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে ফুঁসতে ফুঁসতে উনি আমার দিকে এগিয়ে আসেন। দাঁত কিরমির করছেন, দুহাতের মুঠো শক্ত হয়ে মুষ্টিবদ্ধ। হিসিহিস করে তিনি বলেন, তোমাকে এসব থমাস বলেছে, তাই না? ওই দিন আইজা ডিনারে ছিল না, তার মানে এসব খবর তুমি থমাসের কাছ থেকেই পেয়েছ। থমাসের সাথে তোমার এত কিসের কথা যে সব খবর ও তোমায় দিতে থাকে আর তুমিও ওর সাথে দাঁত বের করে হাসো। সেদিন তোমাকে আমি কাঁচাই চিবিয়ে খেতাম, শুধু আইজা আর অরার জন্য আস্ত রেখেছিলাম গু। উনার এই অন্ধ আক্রোশ আর অহেতুক অধিকারবোধ দেখে আমার চোখেও গর্জনের আগুন জ্বলে ওঠে। রোষভরা কণ্ঠে উনার দিকে সরাসরি তাকিয়ে বলি, আপনি আমার সাথে এমন কেন করছেন? সেদিনও আমাকে কত বাজেভাবে টাচ করেছেন, আর আজও এসব আবোলতাবোল বকছেন। থমাসের সাথে আমার কথা হোক বা না হোক, তাতে আপনার এত সমস্যা কোথায়? আমাকে বলুন, আপনার ঠিক কী সমস্যা? আপনার এত কি যায় আসে? আমার কথা শেষ হতে না হতেই এজার প্রায় চিৎকার করে ওঠেন, সমস্যা আছে আমার। যায় আসে? আমার খুব যায় আসে। বলেই তিনি ক্ষিপ্রগতিতে আমাকে ধাক্কা দিয়ে পেছনের ফ্রিজের সাথে প্রবল শক্তিতে চেপে ধরেন। মুহূর্তের মাঝে ছো মেরে আমার হাতের চুড়িটা খুলে নিয়ে সজোরে পাশে ছুঁড়ে ফেলে দেন। ঝনঝন শব্দে চারপাশের মৌনতা ভেঙে যায়। আমার 2 বাহু নিজের লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরে তিনি ফুঁসতে থাকেন। প্রথমে ভেবেছিলাম কিছু যায় আসে না। তারপর দেখি বুকে যেন কিসের এক তীব্র যন্ত্রণা হয়। তুমি যদি আর একবার বলেছ আমি কে, আপনি কে, অধিকার, সাহস, এসব কথা যদি আর একবার মুখে এনেছ, তাহলে দেখে নিও আমি তোমার কি দশা করি। উনার এই উন্মত্ত আচরণে আমি ছটফট করতে থাকি। সর্বশক্তি দিয়ে উনার বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলি, আপনি আমাকে রীতিমতো টর্চার করছেন। আমি কিন্তু এসব আর সহ্য করব না। নিজের এই পুরুষালী গলার জোর আর গায়ের শক্তি আমার উপর খাটাতে আসবেন না। এজারও প্রবল জেদ ধরেছেন আজ। চোখের দৃষ্টিতে আদিম অধিকারবোধ নিয়ে তিনি বলেন, সহ্য কেন করবে না? করতে হবে। এই অসহ্য আমাকে তোমার সারা জীবন সহ্য করতে হবে, আর এটাই তোমার নিয়তি। তোমার উপর সব ধরনের জোর খাটানোর অধিকার রাখি আমি। বউ হও তুমি আমার, বউ। বুঝলে? তুমি বউ হও আমার। রাগে অপমানে আমার সারা শরীর থরথর করে কাঁপছে। উনাকে সজোরে ঠেলে সরিয়ে দিয়ে আমি গর্জে উঠি, হ্যাঁ, বউ হই আমি আপনার। তবে সেটা শুধু তখন যখন আপনার প্রয়োজন হয়। না হলে আমি শুধুই কাজের লোক, নয়তো অচেনা কেউ। নিজেকে কোনো অধিকারে আমার হাসব্যান্ড দাবি করেন? এই কথাটা বড় গলায় বলতে আপনার একবারও লজ্জা হয় না? দিয়েছেন কখনো আমাকে স্ত্রীর অধিকার? কখনো কারো সামনে বুক ফুলিয়ে বলেছেন যে এই মেয়েটা আমার সেক্রেটারি নয়, আমার ওয়াইফ? কখনো কি আমাকে জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি? আমার কি লাগবে বা আমার কি পছন্দ? আমি থামি না, বুকে জমে থাকা সব কথা লাভা হয়ে বেরিয়ে আসে আজ, সব বাদ দিন।
সব বাদ। আপনার যে দৃষ্টি ফিরে এসেছে সেটা তো অন্তত আমাকে বলতে পারতেন। আপনি একটাবার আমাকে জানাতে তো পারতেন যে আপনি এখন দেখতে পাচ্ছেন? নাকি আমাকে আপনার শত্রু মনে হয়? নিজের গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য পার্টি দিয়ে তাকে ইনভাইট করতে পারেন। সেটা আপনার পার্সোনাল বিষয়। আপনি আপনার প্রিয়তমাকে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমাকে তো অন্তত আপনার বাড়ির মেইড হিসেবেও বলতে পারতেন। একজন কাজের লোক হিসেবে তো জানাতে পারতেন। আমি এত কষ্ট করে ভিডিও ভাবাই আর আপনাদের একটা লাইক আর কমেন্ট করতে কষ্ট হয়।